ফুপা ভুরু কুঁচকে বললেন, স্যার বলছো কেন? তোমার অদ্ভুত ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় না। আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায়। ফুপা কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি যার জবাব হ্যাঁ না দিয়ে দেয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। উদাহরণ দাও। যেমন ধরুন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনও কি করেন? এর উত্তর কি হ্যাঁ বা না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে হবে এখন আপনি চুরি করেন না ঠিকই, কিন্তু আগে করতেন। চুপ করো। জি ফুপা, চুপ করলাম। তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন, মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন, অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। হিমু, জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা কথা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। থামো। আমি থামলাম। ফুপা ডয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের উপর আমার নাম লেখা। হিমু, জি। মিথ্যা বলবে না, যা জিজ্ঞেস করব সত্যিই জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে, তবে বেশিক্ষণ ছিল না। অল্প কিছু সময় ছিল। আমার ধারণা এই আধ ঘন্টা তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত। গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা এতে গাছ তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময় দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগাগ্রস্ত হয়, মানুষটা সেরে ওঠে। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরেই দেখছি ও আমাদের বাড়ির পেছনের আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এসব কি? জবাব দেয় না, হাসে। ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? অসুখ বিসুখ নেই বলছো কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছ চিকিৎসায় লাভ হবে কি না কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, দেখা যাবে। বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটার হয়ে গেল ব্রেন ডিফেক্ট। হিমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কি না। যদি হয় তাহলে গাছ কি করে? শোনো হিমু, তোমার কাছে আমি আরেকটা প্রপোজাল দিচ্ছি। দিন।
তুমি এই ম্যাচ ছেড়ে দিয়ে অন্য কোনো ম্যাচে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500-র বদলে আমি তোমাকে 1000 করে টাকা দিব। শুধু তাই না, আই উইল রিমেইন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হয় যদি তোমাকে সারিয়ে তোলা যেত, এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে করে সংসারী হবার কথা ভাবো? প্রায়ই ভাবি। তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো। আমি মেয়েটার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব। তোমরা দুজন আমার বাড়িতে থাকতে পারো। 1 তলা 2টো ঘর আমি তোমাদের জন্য ছেড়ে দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। প্রস্তাব খুব লোভনীয় মনে হচ্ছে ফুপা। আমি শুধু যে প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? বুঝতে পারছি না, কখনো জিজ্ঞেস করিনি। তাহলে জিজ্ঞেস করো, এখনই করো। টেলিফোন নাম্বার জানা আছে? আছে। দেন কল হার, আস্ক হার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তাড়া কিসের ফুপা? তাড়া আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা, বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কী রকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না। রেগে রেগে কথা বলছো কেন রূপা? রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে রেগে বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরনো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে, সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানা বদলের ব্যাপারটা জানানো? অবশ্যই উচিত ছিল। তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্যে অপেক্ষা করছি। থাক এসব, এখন তোমার জরুরি কথা বলো। রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছো? কি বললে? তুমি বিয়েটির কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো, কি বলতে চাও? জানতে চাচ্ছিলাম। আমি যদি তোমাকে বিয়ের কথা বলি, তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও। কুইজ ধরনের প্রশ্ন, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এ জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে জীবন যাপন করো, তাতে এ ধরনের রসিকতা হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি। তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরও রাজি হব। আমি যে রাজি হব তাও কিন্তু তোমার জানা। আচ্ছার উপর রাখি, কেমন? টেলিফোন নামিয়ে আমি করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল।
এখনো বোধহয় হাসছে। আপনার কথায় টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা আজ উঠি? ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ তারিখ কত? আজ হলো আপনার 22শে চৈত্র। বাংলা তারিখ দিয়ে কি করব, ইংরেজিটা বলো। এপ্রিলের 5 তারিখ। দিন তারিখ কি সব মুখস্থ থাকে? সব দিন থাকে না, আজকে এটা আছে। আজ পূর্ণিমা, প্রতিপাদ শুরু হবে 1:15:55-এ। প্রতিবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা বলতে যাচ্ছিলাম, তার আগেই ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। প্রতিবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম, তার আগেই ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলে অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না। তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিন কখনো গুরু ভোজন করা যাবে না। অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না। সূর্যলোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠলে তবেই চোখ মেলা যাবে। তবে তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশপাশে ইলেকট্রিকের আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না। এমন কঠিন নিয়ম কানুনে এখনো জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্লভ চিত্র মানুষের জন্যে নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারে না। প্রচণ্ড ভাবাবেশ হয়, যার ফল হয় সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতে একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনোই সম্ভব না। খুব শীঘ্রই এক রাতের জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই। রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্নান পৃথিবী দেখার নিয়ম নেই। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক হোসেন সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। ওনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতে আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। কোনো খবর আছে হিমু? না, কোনো খবর নেই। না, কোনো খবর নেই। আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেবার জন্যে তো বাড়িতে আসার দরকার পড়ে না। পত্র পত্রিকা রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মনে হয়নি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেবার আগে
মোবারক হোসেন সাহেব কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, 5 কোটি টাকার মতো। আমার ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন টক দই দিতে। হিমু, জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরও তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা তা বুঝতে পারছো বলে মনে হয় না। অনেক তো বটেই। সেই অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কি করা যায় বলো তো? 5 কোটি টাকা দিয়ে দিয়াশলাই কেনা যায়। একটা দিয়াশলাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকার দিয়াশলাই কিনলে কিছুটা বোধহয় সস্তায় দেবে। 8 আনা পিস পাওয়া যেতে পারে। তাহলে 10 কোটি দেশলাই পাওয়া যাবে। এই জীবনের আর দেশলাই কিনতে হবে না। তুমি ব্যাপারটাকে ফানি সাইডে নিয়ে যাবার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কী পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দিই। ধরো, টাকাটা তুমি যদি শুধু ব্যাংকে রেখে দাও তাহলে কি হবে? 15% রেটে ইন্টারেস্ট কত আসে মনে মনে হিসেব করতে পারো। 5 টাইমস 15 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসেব করে যাচ্ছেন। তিতলি যখন এসে বলল, বাবা দই নাও, তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসেবে গন্ডগোল হয়ে গেছে। অসময়ে আসার জন্যে তিনি মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। তিতলি বলল, বাবা, আমি তোমাদের সঙ্গে বসবো? আমাদের সঙ্গে বসার দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এই জন্যে বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসল। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ার কোনো খোঁজ পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্যি কথাটা যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কি জন্যে? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ে একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে, পুরোপুরি এখনো যায়নি, সামান্য সুতোয় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো তার চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সুপারিশ নিতে এসেছ? জি স্যার। সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছু নেই। তুমি তাহলে জেনে শুনেই এসেছ। আমার সুপারিশ কাজ হবে না। তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশে এখন অনেক বেশি কাজ হবে, কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি, যদিও এখন আপনি কেউ না, নোবডি। তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যার সুপারিশ করতে এসেছো তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, সব এখানে লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি তোমার কথা সত্যি কিনা পরীক্ষা হয়ে যাক। আমি চুপচাপ বসে রইলাম। তিতলি নামের রাগী এবং অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁটে হাসির ক্ষীণ আভাস। কি মনে করে সে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন? ওনাকে একটু দেখতে যাব।
কেন? এমনি যাব। আপনি বিনা উদ্দেশ্য কিছু করেন না, আপনার কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বলুন, তারপর ঠিকানা দেব। উদ্দেশ্য বলার সময় হলো না। মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হিমু, তুমি তোমার বন্ধুটিকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো। আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার। আমি তাহলে উঠি। বসো, চা খেয়ে যাও। চা আনছে। এদের বাড়ি বড় বউ চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তিতলি চায়ের কাপ মুখের কাছে নিয়ে নামিয়ে রেখেছে। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে তা গোছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। মোবারক হোসেন সাহেব, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা। আমি হিমুর সঙ্গে গল্প করব। আমি হিমুর সঙ্গে কথা বলবো। যা বলার আমার সামনেই বলো। আমি কোথাও যাব না। সে আবারও চায়ের কাপ মুখের কাছে নিল, আবারও নামিয়ে রাখল। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আজ যাই স্যার, আজ যাই। অন্য আরেক দিন আসব। তিতলি বলল, অন্য দিন না, আপনি আর এ বাড়িতে আসবেন না। আর কেউ জানুক না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। আমি আবার বসে পড়লাম। মোবারক সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার, আমার সঙ্গে ঘড়ি নেই। মোবারক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়ল। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে। টেনশন নিতে পারছে না। ঘন ঘন ইমোশনাল আউটব্রাস্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এইসব আউটব্রাস্টের স্থায়িত্ব অল্প। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেবে। হিমু ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘড়িতে সময় কত হয়েছে দেখো তো। আমি ঘড়ি দেখলাম, 9:21। তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের মনে কথা বলছে। এমন ভঙ্গিতে বললেন, তিতলির মাকে দেশের বাইরেও চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংককে আমেরিকান হাসপাতাল ভালো চিকিৎসা করে। সেখানেই আমরা নেয়ার কথা, নিতে পারছি না। টাকার সমস্যা তো আছেই, তার চেয়েও বড় সমস্যা আমাকে বাইরে যেতে দেবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তার দিয়ে যাবার কথা। মনে হয় সে আর আসবে না। তোমারও কি মনে হয়? না, আসার সম্ভাবনা বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি। তাকে কোটিপতি করেছি আমি। প্রয়োজনীয় পারমিটগুলির আমি ব্যবস্থা করে দিয়েছি। হিমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে। 2 ধরনের? জি। আমি সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে হ্যাঁ মানুষ। এরাই দলে ভারী। বলতে গেলে সবাই এই দলে।
মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে, কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতি সাম্যাবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না কেন, পরমাণুতে নেগেটিভ চার্জের যতগুলি ইলেকট্রন আছে, পজিটিভ চার্জেরও ঠিক ততগুলি প্রোটন আছে। হ্যাঁ, মানুষগুলি পরমাণুর মতো। দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারা শুধু দেখতেই মানুষের মতো। আসলে এরা পিশাচ ধরনের। প্রকৃতির সাম্যাবস্থার নীতি এদের মধ্যে কাজ করে না। এদের মন কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে দু একটা মজার গল্প করে ঘুমোতে যাবে। তাদের ঘুমের কোনো সমস্যা হবে না, কারণ না মানুষেরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলেও দুঃস্বপ্ন কখনো দেখে না। এই জাতীয় মানুষ তুমি দেখেছ? জি, দেখেছি। এই জাতীয় মানুষের সঙ্গে আমি অনেক দিন ছিলাম। আমার মামারা সবাই এই জাতীয় মানুষ। বলো কি? আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন। কিছু লোকজন মাছ মারার বড় থোর দিয়ে তাকে এফোর ওফোর করে ফেলেছিল। এই অবস্থাতেও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেড কনফেশন করে 4 জন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেড কনফেশনের কারণে এই 4 জনের যাবজ্জীবন হয়ে গেছে। আশ্চর্য! আমার মেজো মামা গোটা 5 খুন করেছেন। অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনো বেঁচে আছেন। অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনো বেঁচে আছেন। 70-এর ওপর বয়স। চোখে দেখতে পান না। কেউ কাছে গিয়ে বসলে খুনের গল্প করেন। এই গল্প বলতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকেই শুনেছি মানুষ জবাহ করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে গরম বাতাস বের হয়। চুপ করো। আমি গল্প থামিয়ে মোবারক সাহেবের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক সাহেব আচ্ছ্র অবস্থায় থেকে উঠে বসলেন। তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প করলে, তোমার খারাপ লাগলো না? না, ওদের রক্ত তো তোমার শরীরেও আছে। তা আছে। আমার বাবা দেখে শুনে ওই পরিবারে বিয়ে করেছিলেন, যাতে আমি মায়ের দিকে থেকে 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছ? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ তাদের দলটা কি? তারাও না পুরুষ, না মানুষ। পিশাচ এবং মহাপুরুষ সবাই একই দলে, এরা মানুষ নন। এই জাতীয় কথাবার্তা কি তুমি সব সময় বলো? না, আজ আমাকে বলছো। সব সময় বলার সুযোগ হয় না। সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, এরা আগ্রহ করে আমার কথা শুনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে ফেলো? না মানুষের দলে? জি না, তবে না মানুষ হবার চেষ্টা করছি, যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন। জন্মসূত্র হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিশাচ অর্থে বলছো নিশ্চয়ই? জি, পিশাচ অর্থেই বলছি। তবে পিশাচ না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে, এরা খুব সহজেই মহাপুরুষ না পুরুষ হতে পারে। হ্যাঁ, পুরুষরাই তা কখনো পারবে না। তুমি কি আমাকে
প্লিজ করার জন্য এসব কথা বলছো? জি না, আমি ধর্মপ্রচারক না, আমি একজন সাধারণ মানুষ, একজন বন্ধুর চাকরির জন্যে মন্ত্রীর কাছে ছোটাছুটি করে। মহাপুরুষরা এই কাজ কখনো করবে না। তাদের মমতা কখনো একজনের জন্যে না, অনেকের জন্যে। তারা ব্যক্তিকে দেখেন না, তারা সমষ্টিকে দেখেন। জি স্যার, যাও, বাড়ি যাও। একটা কথা তোমাকে বলি, তুমি অতিশয় ধুরন্ধর ব্যক্তি, সুস হয়ে ঢোকার চেষ্টায় আছো। আমার ব্যাপারে এই চেষ্টা করবে না। শিষ্য হবার বয়স আমার না, এই বয়স তোমার শিষ্য হবে এরকম মনে করার কোনো কারণ ঘটেনি। আল্লাহ, খোদা, পাপ পুণ্য এসব নিয়ে আমি কোনো দিনই মাথা ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। যাবার আগে আরেকটা কথা শুনে যাও। তুমি যে কাজ এসেছিলে সে কাজ হয়ে গেছে, বন্ধুর চাকরি হয়েছে, কাজেই এ বাড়িতে আর আসবে না। জি আচ্ছা স্যার। জহিরের কোনো খোঁজ যদি পাই তাহলে কি আসবো? না, তাহলেও আসবে না। ভালো কথা। জহিরও কি তোমার শিষ্য? জি না, এ পর্যন্ত আমার মাত্র 2 জন শিষ্য পেয়েছি। আমার ফুফাতো ভাই বাদল আর তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ। উপদেশ দেয়া আমার স্বভাব না, তবু একটা উপদেশ দেই, শিষ্যের সংখ্যা আর বাড়িও না। জি আচ্ছা। তুমি করো কি? কাজকর্মের কথা বলছি না, কাজকর্ম যে কিছু করো না তা বুঝতে পারছি, তারপর মানুষ কিছু করে সেটাই জানতে চাচ্ছি। আমি ঘুরে বেড়াই, ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি। একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলো, তাহলে বুঝতে পারবো কোনটা তোমার ইন্টারেস্টিং কোনটা নয়। সব কিছুই আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে, তবে একটা দৃশ্য একবার দেখলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করে না। সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিস মোটামুটি দেখা হয়ে গেছে, 2-1টা বাকি, সেগুলি দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমাকে বলো দেখি আমি পারি কি না। একটা মানুষকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে কি করে তা আমার খুব দেখার শখ। অর্থাৎ ফাঁসির মঞ্চে উঠবার আগে সে কি করে, তাকায়, কিভাবে নিঃশ্বাস নেয়। অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয় সেটাই আমার দেখার বিষয়। বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয় সেটাই দেখার বিষয়। মানুষদের যে 2টি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটা শ্রেণী আছে, উম্মাদ শ্রেণী। তুমি সেই শ্রেণীর। এখন উম্মাদ এমন উম্মাদ যা চট করে বোঝা যায় না। আমার আগে কি তোমাকে এই কথা কেউ বলেছে? আমার ফুফা প্রায়ই বলেন, তাকে আমার রিগার্ডস দেবে। তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না, ইদারিং দিচ্ছেন না। তার বাড়িতে যাতে না যাই সেজন্য আমি মাসে মাসে 500 টাকা পাই। ফুপা ভুরু কুঁচকে বললেন, স্যার বলছো কেন? তোমার অদ্ভুত ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা 10 প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় না। আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ না দিয়ে জবাব দেওয়া যায়। ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে
হ্যাঁ না দিয়ে জবাব দিলেও